এর সাথে আপনি কথা বলা শুরু করলেন এই লোকটার স্পাম নেওয়ার জন্য। হ্যাঁ এটাতে আপনার হাজবেন্ড রাজি ছিল? হ্যাঁ রাজি ছিল, যদি তুমি আমাকে স্পাম আইনে দিতে পারো আমি যেভাবে হোক তোমাকে ব্যবস্থা করে দিতে পারবো। তো তখন আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলি, কথা বলার পর ও বলে কি যে ঠিক আছে তুমি যদি ব্যবস্থা করতে পারো সমস্যা নাই। তো আমি বললাম স্পাম কোথায় পাবো? তো সংসার টিকানোর জন্য আপনি আরেকজনের স্পাম পর্যন্ত নিতে রাজি হয়েছেন? হ্যাঁ, তো আমার খুব কাছের আমার ফ্যামিলির একজন আমাকে 2বার করে স্পাম নিয়ে আসা দিছে। তো ওই স্পাম এতটাই লো কোয়ালিটি ছিল, মানে একেবারে পাতলা, ওটা দিয়ে হচ্ছে না। তো তখন আমি আমার হাজবেন্ডে বললাম কি যে তোমার তো খুব কাছের মানুষ আছে, তোমার বন্ধু আছে, কারোর সাথে কথা বলে দেখো হয় কিনা। তো অনেক হেজিটেশন ফিল করলো, বললো কিনা আমার পক্ষে সম্ভব না, তুমি দেখো তোমার পরিচিত কেউ আছে কিনা। তখন আমার এই যে বর্তমান হাজবেন্ড উনি কল দেওয়ার পর আমি ভাবলাম তাহলে ওর সাথে কথা বলে ওর সাথে একটু ফ্রি হই, যেহেতু এটা খুবই স্পর্শকাতর একটা ব্যাপার। আমি একজনকে বলতে পারি না যে তুমি কি আমাকে স্পাম দিবা। তো তখন না আমি ওর সাথে কয়েকদিন কথা বলার পর আমার হাজবেন্ড দেখে যে আমি কারোর সাথে কথা বলতেছি, এটা দেখে ও সন্দেহ করার পর একটা পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিনের দিন ও আমারে বলে কি যে এই ছেলে কি তোমাকে বিয়ে করবে। পরে আমি বলি কি বিয়ে করবে মানে, আমি ওর সাথে এমনি কথা বলতেছি, ওরকম কিছু না তুমি যেটা ভাবতেছো। ও বলে মেয়ে আরেকজন মহিলার একদম নগ্ন ভিডিও, ও ভিডিওতে, তখন ওই ভিডিওটা আমি অনেক আগেই পাইছি, আরো কয়েকদিন আগে। তো আমি কখনো কিছু বলি না, আমি বলি যে চুপ থাকি দেখি। তো এরপর না আমি না এক প্রকার একেবারে ভেঙে গেছি, যে মানুষটার আমি এত ভালোবাসি, আমার তো কারোর সাথে পরকীয়াও ছিল না, কারোর সাথে ভালোবাসার সম্পর্কও ছিল না, বা কারোর সাথে পালিয়ে যাওয়ার আমার কোনো ইন্টেনশন নেই। আমি তো তাকেই ভালোবাসি, তার সংসারের জন্য এগুলা করছি। অথচ সে যদি একটু চেষ্টা করতো, আমার বেবি নাই, কাজে থেকে ঘেমে টেমে আসতো না, আমি আমার শরীরে কাপড় দিয়ে ওর ঘাম মুছাই দিতাম, ওর প্রত্যেকটা জিনিস আমি করতাম, ওর জন্য জামা কিনা, জুতা কিনা, এভরিথিং, সংসারে বাজার করা, তারপর বাসায় হাঁস মুরগি পালা, মানে যেভাবে সংসার মানে আঁকড়ে এই সংসারটাকে টেনে উঠানো যায় আমি প্রত্যেকটা চেষ্টা করছি। কিন্তু ডিভোর্সের কথা তো সেই বললো। এই হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয় কবে? এই হাজবেন্ডের সাথে ডিভোর্স আমার 2024 সালের আগস্টে। তারপরে আপনি আবার বিয়ে করলেন কবে? আমার বিয়ে হয়েছে এই যে 2026 জুন মাসে। এই সংসারের ঝামেলাটা কি? আমার বিয়ে 7 দিনের মাথায় উনি আমার গায়ে হাত দেয়। তার আগে ওইটা বলেন, ওই হাজবেন্ডকে কেন ছাড়ছিলেন? ওই যে আমাদের যে বাচ্চা হয় না, এই হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হলো কখন? পরিবারে বাচ্চা ছিল না, আমাদের পরিবারে কখনো বাচ্চা হয় না। 7 বছর হয়ে গেছে আমি সংসার করতেছি। আশেপাশে চারিপাশের মানুষ এমন ভাবে আমরা কান ভারী করে ফেলছে, আমরা নিতে পারতেছি না। আমি এক পর্যায়ে না ঘর থেকে বের হওয়াটাই বন্ধ করে দিলাম, মানুষের সাথে মিশা বন্ধ করে দিলাম। মানে আমি যেখানেই যাই, হয়তো আমার খুব কাছের মানুষের বাসায়, তারাও একই প্রশ্ন, বাচ্চা নিতেছো না কেন, বাচ্চা নিচ্ছ না কেন। মানে আপনাদের হাজবেন্ডের অসুবিধা ছিল না, মানুষের হচ্ছে? মানুষের অসুবিধা ছিল। আমার প্রচুর ভালোবাসা ছিল তার জন্য, প্রচন্ড ভালোবাসা ছিল। আমাদের দুজনের মধ্যে একটা অন্যরকম ফিলিং আসছিল যে আমরা একদিন টাকা ইনকাম করবই, আমাদের বাসা নাই, আমাদের জমি নাই, আমরা সেটা করবই যেভাবে হোক। দুইজনই না টাকার পিছনে ছুটতে শুরু করলাম। ও ওর মতো কাজ করতেছে, আমি আমার মতো কাজ করতেছি, টাকাও আমরা জমাইছি। কিন্তু যে ভালোবাসার জন্য এত কিছু, সে কেমন যেন মানে খুব কম কথা বলে না। আমি না পলাশির ফুটপাতে থাকি, আমি, আমার মা, আমার ভাই, রাস্তার পাশে আজও হয়তো কত মানুষ ঘুমায় থাকে। তো ওইখানে না আমি আমার মায়ের সাথে পলাশির ফুটপাতে ঘুমাইতেন আপনারা? হ্যাঁ, পলাশির ফুটপাতে ঘুমাইতাম। আমার মনে আছে, এখনো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আমি ক্ষুধার যন্ত্রণায় মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছি, কেউ এসে আমাকে 10 টাকা দিয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষের কাছে খাবার চেয়ে খাইছি। অনেক সময় হয়েছে রাস্তায় পুলিশ আসছে, পুলিশ এসে লাথি দিয়ে সব ফেলে দিতেছে জিনিসপত্র, এখানে থাকা যাবে না, এখান থেকে উঠে যাও। তো মা তো নাই, মা হয়তো কোনো কাজে গেছে, আমি একা। আমি অবাক দৃষ্টিতে তাকাই থাকতাম যে মানুষ কত নিষ্ঠুর, আমি এই ছোট মানুষ, আমি কোথায় যাব। সব কিছু ফেলে দিত। ওখানে আসার পর তখন আমার প্রচুর জন্ডিস হয়ে গেছে, জ্বর চলে আসছে। মা আসার পর আমাকে নিয়ে গেছে জন্ডিসের ওষুধ আনার জন্য। তো ওষুধ নিয়ে ওই বাসা থেকে আমাকে আনার জন্য গেছে। ওই যে মামার বোন, উনি করলো কি, জন্ডিসের ওষুধগুলি না কাঁচের বোতল ছিল, তো ছুঁড়ে ফেলে দিছে। তখন আমার মায়ের কাছে ওই টাকাও নাই যে আমাকে আবার না দ্বিতীয়বার ওষুধ কিনে তারপর আমাকে ওষুধ খাওয়াবে। ওই মামার বোন
উনি আমাকে প্রচুর মারে, সিঁড়ি থেকে মারতে মারতে আমাকে চুল ধরে নিচে নিয়ে আসে আর বলে কি চোর জায়গা দিছি বাসায়। কি নাম বোন? আমার নাম নুসরাত। কি হয়েছে নুসরাত? আমি ছোট থেকে অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি। প্রথমে আমাদের খুব সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি ছিল। আমার বাবার 2টা পরিবার ছিল, খুব সুন্দর একটা চাকরি ছিল আমার বাবার। 2 পরিবার মানে বাবার 2 বিয়ে? 2 বিয়ে। খুব সুন্দরভাবে পরিবারটা চলতেছিল। হঠাৎ করে আমার বাবা কোন একটা কারণে অ্যারেস্ট হয়। তো তখন 7 বছরের জেল হয় আমার বাবার। তো 7 বছর একটা ফ্যামিলির মধ্যে যখন বাবা না থাকে তো কি পরিমাণে স্ট্রাগল করে তাদের চলতে হয় সেটা সবাই আসলে জানে। তো আমার মায়ের উপর খুব পরিমাণ প্রেশার পড়ে যায়, যেহেতু আমরা 4 ভাই বোন ছিলাম, ওই ঘরে ছিল 3 ভাই বোন, মোট 7 ভাই বোন। মায়েদের উপর অনেক প্রেশার পড়ে যায়। আমার মা আমাদের নিয়ে ঢাকা চলে আসে। ঢাকা চলে আসার পর সব ভাই বোনগুলি কেমন আলাদা হয়ে যায়। এক ভাই বোন এইখানে কাজ করে, ওইখানে কাজ করে, মানে পেটের দায়ে এক একজনকে এক একটা কাজ করতে হইতেছে। তো আমার মা, আমি তো অনেক ছোট তখন, আমি আমার মায়ের সাথেই থাকি। জি। মা তখন মানুষের বাসায় কাজ করে, সবজি বিক্রি করে। একটা সময় আসলো কি মানুষের বাসায় কাজ করতে গিয়ে আমার মা আমাকে একটা বাসায় কাজে দিয়ে দিছে। আমার ভাইকে নিয়ে আমার মা একটা বাসায় কাজ করতো হোটেলে। তো ওইখানে আমার মা মশলা বাটে এই করে। হঠাৎ করে একদিন ওনাদের বাসায় চুরি হয়। চুরি হওয়ার পর মাকে বলতেছে যে চুরিটা তুমি আর তোমার ছেলে করেছো। তো মা বলতেছে না, আমরা গরিব হতে পারি, আমরা পেটে দেওয়া চুরি করব না। তো এক পর্যায়ে আমার ভাইকে নির্মমভাবে মারে। ওনার ছেলে যে বাসায় কাজ করে, ওনার মেয়ের জামাই কোমরের বেল খুলে আমার ভাইকে প্রচণ্ড পরিমাণ মারের কারণে আমার ভাইয়ের পিঠ দিয়ে রক্ত পড়ে যায়, এরকম অবস্থা, চামড়াগুলো ছিলে ছিলে গিয়েছে। পরে ওনারা বলতেছে কি স্বর্ণের চেন হারাইছে। চেন হারানোর পর বলতেছে যে তোমার মেয়ে অন্য বাসায় কাজ করে, তোমার মেয়ের কাছে রেখে আসছো। তো আসে ওই বাসায়, আসার পর আমাকে অনেক মারধর করে যে তোর কাছে চেন রেখে গেছে, চেনটা বের করে দে। তো আমি অনেক ছোট, আমি তো কিছুই বুঝি না, মানে চুরি কি, কে নিছে, ভালো মন্দ আমি কিছুই বুঝি না। তো আমি যে বাসায় থাকি ওই বাসায় ওই মামার বোন, উনি আমাকে প্রচুর মারে, সিঁড়ি থেকে মারতে মারতে আমাকে চুল ধরে নিচে নিয়ে আসে আর বলে কি যে চোর জায়গা দিছি বাসায়, বাসার ভিতরে চোর জায়গা দিছি। তো এক সময় ওনার মেয়ে ওই চেনটা পায় ওনার হাজব্যান্ডের কাছে, মূলত ওনার হাজব্যান্ড চেনটা চুরি করছে। তো চেনটা পাওয়ার পর মানে হাজবেন্ড নিজে চুরি করে দোষ চাপাইছে, বলতেছে যে কাজের লোকের উপর দোষ চাপাই দিতেছে। পরে মা বলতেছে কি যে মাকে অনেক রিকোয়েস্ট করতেছে থাকার জন্য। মা বলতেছে না, আমি এখানে আর কাজ করব না, আপনার যেটা করছেন খুব ভালো করছেন। মাকে অনেক রিকোয়েস্ট করছে রাখার জন্য, মা আর থাকে নাই। পরবর্তীতে বাসায় চলে আসছে, আমি যেখানে থাকি ওইখানে আসার পর তখন আমার প্রচুর জন্ডিস হয়ে গেছে, জ্বর চলে আসছে। ওইখানে থাকার পর মা আসছে, মা আসার পর আমাকে নিয়ে গেছে জন্ডিসের ওষুধ আনার জন্য। তো ওষুধ নিয়ে ওই বাসা থেকে আমাকে আনার জন্য গেছে। তো তখন ওই যে মামার বোন উনি করলো কি, জন্ডিসের ওষুধগুলি না কাঁচের বোতল ছিল তো ছুঁড়ে ফেলে দিছে। তখন আমার মায়ের কাছে ওই টাকাও নাই যে আমাকে আবার না দ্বিতীয়বার ওষুধ কিনে তারপর আমাকে ওষুধ খাওয়াবে। তখন মা ওইখান থেকে আমাকে নিয়ে চলে আসলো। এখন আমরা কোথায় থাকবো? তখন না পলাশী, আমার নাম মনে আছে, হয়তো আমি এখন চিনবো না, বাট আমি না পলাশীর ফুটপাতে থাকি। আমি, আমার মা, আমার ভাই, রাস্তার পাশে আজও হয়তো কত মানুষ ঘুমায় থাকে। তো ওইখানে না আমি আমার মায়ের সাথে পলাশীর ফুটপাতে ঘুমাইতেন আপনারা? হ্যাঁ, পলাশীর ফুটপাতে ঘুমাইতাম। ও মাই গড। আমার মনে আছে, এখনো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আমি ক্ষুধার যন্ত্রণায় মানুষের কাছে গিয়ে হাত পাতছি, কেউ এসে আমাকে 10 টাকা দিয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষের কাছে খাবার চেয়ে খাইছি। অনেক সময় হয়েছে রাস্তায় পুলিশ আসছে, পুলিশ এসে লাঠি দিয়ে সব ফেলে দিতেছে জিনিসপত্র, এখানে থাকা যাবে না, এখান থেকে উঠে যাও, এখান থেকে উঠে যাও। তো মা তো নাই, মা হয়তো কোনো কাজে গেছে, আমি একা। আমি অবাক দৃষ্টিতে তাকাই থাকতাম যে মানুষ কত নিষ্ঠুর, আমি এই ছোট মানুষ, আমি কোথায় যাব? সব কিছু ফেলে দিত। তারপর এভাবে না অনেক সময় পার হয়ে গেছে। হঠাৎ আমার সাথে একজন পথ শিশু, তার নাম ছিল বকুল।
আমি বকুলের সাথে সারা দিন ঘুরি, খেলি, ফুটপাতে সবজি টুকাই, বাজারে সবজি টুকাই। যখন রোজার দিন আসে একটা পলি ব্যাগ নিয়ে বাজারে আমি ইফতার টুকাই, সেই ইফতার নিয়ে সন্ধ্যাবেলা আমি খাই। হঠাৎ না একটা এনজিও থেকে একটা ম্যাডাম আসে, এনজিওটার নাম ছিল হ্যাপি হোম। তো আমাকে আর বকুলকে দেখে কাছে ডাকে। তো আমরা যাই, যাওয়ার পর বলে কি যে আমাদের সাথে চলো, তোমাদের ভালো ভালো খাবার দিব, জামা কাপড় দিব। তো আমি আর বকুল ওইখানে যাই। যাওয়ার পর প্রথমে বকুল গেছে, আমাকে অনেক সাহায্য, আমি যাইনি, মা তো ছিল না। পরে বকুল যাওয়ার পর বললো যে ভালো। তখন আমি গেছি, যাওয়ার পর ওইখানে আসলে ভালো খাবার দেয়, আমাকে স্কুলে ভর্তি করাই দিছে। তারপর হচ্ছে আমাকে একটা কারখানায় কাজ দিয়ে দিছে, অর্নামেন্টস তৈরি করে মেয়েদের, সেই অর্নামেন্টসগুলি ওইখানে আমি বানাই। স্প্রিং হয় না, ওই স্প্রিংগুলো ঘুরে ঘুরে আমি ওইখানে ওগুলো বানাই, সপ্তাহে 100 টাকা করে। আর প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করি। তো ওইখানেও না আমি থাকতে পারলাম না। ছোটবেলায় তো আমি অনেক বিছানায় পেশাব করতাম। পেশাব করার কারণে ওইখানে ওনারা অনেক বেশি বিরক্ত হয়ে গেছে, আমাকে অনেক মেডিসিন দিছে, অনেক কিছু করছে, চিকিৎসা করেছে, বাট ভালো হয় নাই। তো একটা পর্যায়ে বললো কি যে আমরা এখানে ছোট বাচ্চা রাখবো না, বড় যারা 16-15 বছর এরকম আছে ওদের রাখবো। তো একটা সময় আমার ওইখান থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর মা আমাকে গ্রামে নিয়ে আসে। গ্রামে না, এখানেও না আমি অনেক বাসায় কাজ করেছি। আমার আব্বুর চাচাতো ভাইয়ের বাসায়, তারপর অনেকগুলি, আমি আসলে নাম না বলি, তো অনেকের বাসায় আমি কাজ করছি। কাজ করার পর এভাবে আমি বড় হয়েছি। তো একদিন হয় কি, আমার সৎ মা, আমার ছোটোবেলা থেকে আমার পড়াশোনার খুব ইচ্ছে ছিল। তো আমার সৎ মা, ওনাকে আমি বললাম যে আম্মা আমি পড়াশোনা করতে চাই, আমাকে এখান থেকে নিয়ে যান। তো ওই বাসা থেকে আমাকে ছাড়বে না, ওনার মেয়ের বাচ্চা হবে। তো বলতেছে যে লাগলে ওকে আমরা বেতন দিব, বেতন দেওয়া হলেও রাখবো, ওরে থাকতে দাও। তো আমি ওইখানে কোনো কিছুতেই অ্যাট এনি কস্ট আমি থাকবো না, আমি পড়াশোনা করব। তো আম্মা আমাকে অনেক যুদ্ধ করে নিয়ে আসছে, কোনো মতে ছাড়বে না। নিয়ে আসার পর আমাকে স্কুলে ভর্তি করাইছে। তো আমার বড় বোন বললো কি, যদি তুমি পাশ করো তাহলেই তোমারে পড়াশোনা করাবো, আর যদি ফেল করো তাহলে তোমার পড়াশোনা করানো সম্ভব না। কারণ আমাদের ছোটোবেলা থেকে অনেক আর্থিক প্রবলেম ছিল। তো আমাকে না, আমার এজটা অনেক বেশি হয়ে গেছে। তখন আমাকে একবারে ক্লাস 3-তে ভর্তি করাই দিচ্ছে। 0, 1, 2 এগুলি আমি চোখেও দেখি নাই। তো আমার ভিতরে একটা গার্ড ছিল যে যেভাবে হোক আমাকে পাশ করতে হবে। তো আমার তো কোনো টিচার ছিল না, বাসায় পড়ানোর মতো কেউ ছিল না। বাংলা ইংলিশ যেভাবে সেভাবে পড়ছি, বাট অঙ্ক ওটা তো আমি মানে কীভাবে বুঝবো। আমি না অঙ্ক বইটা ক্লাস 3 যে অঙ্ক বইটা, আমি সব অঙ্ক যা আছে আমি সব মুখস্থ করে ফেলাইছি, একটা কিছু বাদ রাখি নেই। অ্যান্ড আমার রোল না একেবারে 3 হয়ে গেছে। তখন আমাকে আবার ক্লাস 4-এ ভর্তি করাইছে। ভর্তি করানোর পর আমি ওখানে কিছুদিন পড়াশোনা করলাম। তারপর আবার ঢাকায় চলে আসছি। ঢাকায় চলে আসার পর আব্বা বললো কি, না এভাবে হবে না, মেয়েকে তো পড়াশোনা করাইতে হবে। পরে নিয়ে আসছে। আসার পরে আমি এখানে পড়াশোনা করলাম, আমার লাইফটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ায় এলো। আমি পড়াশোনা করতেছি, নর্মাল মানুষের মতো জীবনযাপন করতেছি। তারপর হঠাৎ করে মানে আমি ক্লাস 4-এ পড়ি ঠিক আছে, কিন্তু তখন আমার বয়সটা একটু ওভার এজ ছিল। আর যেহেতু আমি অনেক লো ফ্যামিলি থেকে বিলং করি, এ কারণে না আমি হঠাৎ করে একজন মানুষকে আমার ভালো লাগে। আমার ভালো লাগে বলতে ও প্রস্তাব দেয় যে তোমাকে আমার ভালো লাগতেছে। মানে এরকম না যে প্রেম, ভালোবাসা, আবেগ কি, ওগুলো আমরা কিছুই বুঝি না, জাস্ট মানে দেখতে ভালো লাগে। পরে শেষে আস্তে আস্তে মানে আমি পড়াশোনা করতেছি, বড় হচ্ছি, ও ও কাজ করতেছে। তো যে ছেলের সাথে আমার পরিচয়, ও খুব গরিব ঘরের। ওর বাবা 2টা বিয়ে করছে, ওর মা নানি বাসায় থাকে। ও হচ্ছে ওর খালার কাছে মানুষ হয়েছে, 8 বছর বয়সে ওরে হোটেলে দিয়ে দিছে কাজ করার জন্য। ওখানে কাজ শিখে ওই হোটেলেই থাকে। বাবা মা বা পরিবারের সাথে যে বড় হওয়া বা ফ্যামিলি কি, এগুলো ও কিছুই বুঝে না। তো হঠাৎ করে এমন সময় আসে যে আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক প্রেশার দিতেছে বিয়ের জন্য। তখন আমি ক্লাস 8 বা 9-এ পড়ি।
তো আমার তখন মানে বিয়ের কোনো ইচ্ছেই নেই। আমি বললাম না, আমি তো পড়াশোনা করুম, আমার বোনের বিয়ে হয়ে গেছে। তো অনেক ইয়ের পর আমি রাজি হয়েছি, কিন্তু আমি তো রাজি হয়েছি, ওই ছেলে তো রাজি হয় না। ও তো, আমিও ছোট, ও ছোট। আমার বয়স তখন 15 বছর, আর ওর বয়স অনেক কম হবে, মানে টিনেজ বয়স বলতে গেলে। তখন আমি ওদের বললাম যে আমার বাসা থেকে তো বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, আমাকে বিয়ে দিয়ে দিবে, তুমি কোনো ব্যবস্থা করো। তো ও বললো আমি আমি এখন বিয়ে করতে পারবো না, আমার তো এখনও লাইফ গোছাইতে হবে, আমি মাত্র কাজ করতেছি, আমি কয় টাকা বেতন পাই, 250 থেকে 300 টাকা এরকম বেতন পাই। তো আমি বললাম কি সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। তো এক পর্যায়ে আমাদের বিয়ে হয়। বিয়ে হলেও আমাদের বাসা থেকেও কেউ রাজি ছিল না। আর হচ্ছে মানে ওনারা বিয়ে দিবে ওনাদের পছন্দে, আর হচ্ছে ওর বাসার কেউ রাজি ছিল না। তো বিয়ে হলো, বিয়ে হওয়ার পর আমাকে নিয়ে ওর খালার বাসায় উঠাইছে। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিব, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে নেই, তো পড়াশোনা তো আর বন্ধ করি নেই। ওর খালা কী করে, আমি যখন পড়াশোনা করতে বসি সন্ধ্যা হলে লাইটটা অফ করে দেয় আমার রুমের, বলে কি আমার রুমে এসে বসো। ওই রুমে গিয়ে বসলে ওনারা হয়েছে টিভি দেখে, তখন পড়াশোনা করতে পারি না। সকালে আমি 5টা বাজে উঠি, ওইটা মানে সংসারের যাবতীয় যত কাজ আছে আমি সব কাজ করি। তারপর হচ্ছে দুপুরে যখন রান্না বান্না করে গ্রামে চকের মধ্যে বাড়ি, তো প্রচণ্ড রোদ, সেই রোদের মধ্যে ঘেমে টেমে আমি একটু হয়তো রেস্ট নেওয়ার জন্য শুয়েছি। শোয়ার পর হঠাৎ করে দেখি কি ফ্যান বন্ধ, প্রচুর গরম, টিনের ঘর তো প্রচুর গরম। তো আমি যখন ঘুরে দেখি যে ফ্যানের যে বোর্ডটা ওইখানে লাল লাইট জ্বলতেছে, মানে বন্ধ করে দিছে। হ্যাঁ, ফ্যানটা অফ করে দিছে। তো আমি ওইখানে আবার চালাই, আবার দেখি ফ্যান বন্ধ। 3বার যখন আমি লক্ষ্য করে দেখি উনি আইসা ফ্যানটা অফ করে দিতেছে। তারপর আমি রান্না করতে গেলে বলে যে তোর বউ লাকড়ি অনেক বেশি পুড়ে ফেলায়, খড়ি অনেক ইউজ করে। আর কারেন্ট বিল যখন মাস শেষে আসে তখন আমি আমার হাজব্যান্ডরে বলি যে আমি তো বিদ্যুৎ ইউজ করতে পারি না। আর ওইখানে ওর খালাতো ভাই থাকে, তার ওয়াইফ নিয়ে, ওর মা থাকে আলাদা। তো পুরো বাড়ির কারেন্ট বিল আমার হাজব্যান্ডকে দিতে বলতেছে। তো আমি বললাম কি পুরো বিল আমরা দিব কেন, ভাগ হবে সমান করে। বিলটা তো ভাগ হবে, আমি তো আর কারেন্ট ইউজ করতে পারতেছি না। ঠিক আছে আমরা দিব, সমস্যা নেই, তাহলে ভাগ হোক। এটা নিয়ে এক পর্যায়ে অনেক ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পর আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তোলে, ফর দ্য ফার্স্ট টাইম সে আমার মারে। তারপর হচ্ছে পরের ওই দিন রাতে উনি বলে কি যে আমার বাসা থেকে বের হয়ে যা, রাত্রে বাজে 10:30। পরের দিন সকালে আমরা কোনো কিছু না বলে ওইখান থেকে বের হয়ে আসি আমার বাবার বাসায় উঠি, ওইখানেই থাকি। তো ও আসতে চায় না, বলে কি যে তোমার বাবার বাসার মানুষ নানান কথা বলবে, আসি। তারপর না একটা সময় ও আসে, আসার পর আমরা ওইখানেই থাকি। এখানে আমাদের শুরু হয় আরেকটা স্ট্রাগল। এখন ওর এই সামান্য টাকায় আমরা চলতে পারতেছি না। 250 টাকা বেতন, 300 টাকা বেতনে আমাদের চলা অসম্ভব হয়ে যাইতেছে। তারপর আমি শুরু করি কাজ করা, মাত্র 800 টাকা বেতনে আমি একটা হসপিটালে কাজ করি। তো ওই টাকায়ও না হচ্ছে না, আমি টিউশন পড়ানো শুরু করি। বাসায় অনেকগুলো বাচ্চা, 15-20টা বাচ্চা একসাথে আমি টিউশন পড়াই। এখন এটাতেও মনে হয় কি যে টাকা শর্ট পড়ে যায়। পাশাপাশি আমি বাসায় গিয়ে টিউশন পড়াই। আমাদের দুজনের মধ্যে একটা অন্যরকম ফিলিং কাটছিল যে আমরা একদিন টাকা ইনকাম করবই। আমাদের বাসা নাই, আমাদের জমি নাই, আমরা সেটা করবই যেভাবে হোক। দুইজনই না টাকার পিছনে ছুটতে শুরু করলাম। ও ওর মতো কাজ করতেছে, আমি আমার মতো কাজ করতেছি, টাকাও আমরা জমাইছি। কিন্তু যে ভালোবাসার জন্য এত কিছু, সে কেমন যেন মানে খুব কম কথা বলে না। তারপর টাকা জমানোর পর এখন জমি কিনবো, জমি দেখা হয়ে গেছে। তো অনেক বড় জমি তো একা নেওয়া সম্ভব না। আমার বোন বললো কি আমিও ভাগে নিই, অর্ধেক করে নিই। ঠিক আছে, আমি আমার ওইখান থেকে 1,20,000 টাকা দিয়ে জমি বাইনা দিলাম। আমার বোন দিল 1,20,000, 2,40,000 টাকা।
তো হঠাৎ করে শুনি কি যে আমার হাজব্যান্ড একটা দোকান পাইছে, হোটেল পাইছে। তার তার স্বপ্ন ছিল ছোট থেকে যে আমি হোটেলের সব কাজ জানি, আমি একটা নিজে হোটেল দিব, বিজনেস করব, ব্যবসা করব। তো ঠিক আছে। তো এখন হঠাৎ করে দোকানটা নিয়ে নিছে আমার না জানাই। আমাদের সমিতি ছিল, ওইখান থেকে টাকা পাবে ও 3 লাখ টাকা। তো ওইটা দিয়ে আমাদের জমি নেওয়ার কথা ছিল। তো ওই টাকাটা দিয়ে দোকান নিয়ে নিছে। এখন আমি আমার বোনকে আর বলতে পারতেছি না। পরে আমি একটা সময় বললাম যে জমিটা আমরা নিতে পারবো না, তুমি পারলে নাও, তা নাহলে ছাইড়া দাও। তো আমার বোন অনেক রাগ হয়ে গেছে যে টাকা দিয়ে দিছি, বায়না দিয়ে দিছি, এখন এই কথা বলতেছে। পরে না জমিটা আমরা ক্যান্সেল করতে চাইছি। তো বায়না যাকে দিচ্ছি উনি আবার বলতেছে যে না, বায়নার টাকা তো আমি ফেরত দেব না। কেন ফেরত দেব? জমি নাও, তা নাহলে টাকা ক্যান্সেল। তো অনেক করার পর, এলাকায় যারা ছিল তাদের করানোর পর, বৈশা কথা বলার পর ওনারা বলতেছে যে ঠিক আছে, আমি টাকা ফেরত দেবো, 2 লাখ দিয়ে দিব, 20,000 টাকা আমি দেবো না। তো এটা নিয়ে আমার বোন অনেক ক্ষোভ প্রকাশ করে, বলে যে 20,000 টাকা তাহলে তোরা কম নে, আমি কম নেব না। এটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক, ঝগড়া, এক পর্যায়ে ঝগড়া লেগে যায়। ঝগড়া লাগার পর আমার বোন আমাকে বলে কি যে বাসায় তুই তোর হাজব্যান্ড নিয়ে থাকতে পারবি না। তো ওই দিন আমার কাছে প্রচুর প্রচুর কষ্ট লাগে যে আজকে আমার হাজব্যান্ডের বাসা নাই বলে আমার বাসা থেকে বের করে দিতেছে। পরের দিন সকালবেলা আমি ওইখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর আমরা কোথায় যাব? ওই টাকাগুলো না তখন আমাদের মানে খুবই অতি সামান্য। দোকান নেব, তো দোকান নেওয়াটা তো বড় কথা না। 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিয়ে ওই দোকান ডেকোরেশন করা বা আনুষঙ্গিক খরচ এগুলি কই পাবো? তারপর ওই অবস্থা আমি 800 টাকা ভাড়ায় একটা ঘর ভাড়া নিলাম, টিনের ঘর, খুব ছোট ঘর। তো ওইখানে আমরা থাকি, আমি কাজ করি, সে কাজ করে। কাজ করে আমরা না একটু একটু করে টাকা জমানো শুরু করছি। শুরু করে আস্তে আস্তে না বিজনেসটা বড় করলাম। বড় করার পর এখন মোটামুটি মানে আমরা আর্থিক যে সমস্যা, খাওয়া পড়া, এটা একটু আমরা রিমুভ করতে পারছি। তো ভালো একটা বাসা নিছি, 1500 টাকা ভাড়া, আমারই এক আত্মীয়ের বাসা। তো আমার জন্য দিছি, মানে 5টা-6টা রুম আছে সেখানে, ভালোই বিল্ডিং বাসা, ছাদ আছে উপরে, বিশাল বড় বাসা। তো ওইখানে আসার পর আমার পরিশ্রম আরও বেড়ে গেছে আগের থেকে। আমি আগে যেমন আমার বাবার বাসায় 15-16টা বাচ্চা একসাথে পড়াইতাম, এটা আমি পারতেছি না। এখন আমার বাসায় গিয়ে গিয়ে পড়াইতে হইতেছে। ওইখানে গিয়ে পড়ানো, তারপর হচ্ছে হসপিটালে চাকরি করা। এই হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হলো কখন? এই হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে যখন আমাদের পরিবারে বাচ্চা ছিল না। আমাদের পরিবারে কখনো বাচ্চা হয় না। 7 বছর হয়ে গেছে আমি সংসার করতেছি। তো এক পর্যায়ে বাচ্চা হয় না, মানে আশেপাশে চারিপাশের মানুষ এমনভাবে কান ভারী করে ফেলছে, এমনভাবে অবস্থা করছে আমরা নিতে পারতেছি না। আমি এক পর্যায়ে না ঘর থেকে বের হওয়াটাই বন্ধ করে দিলাম, মানুষের সাথে মিশা বন্ধ করে দিলাম। মানে আমি যেখানেই যাই, হয়তো আমার খুব কাছের মানুষের বাসায়, তারাও একই প্রশ্ন, বাচ্চা নিতেছো না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, নানান ধরনের প্রশ্ন, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন শোনা লাগতো। মানে আপনাদের হাজবেন্ডের অসুবিধা ছিল না, মানুষের হচ্ছে কথা? মানুষের অসুবিধা ছিল। আমার প্রচুর ভালোবাসা ছিল তার জন্য, প্রচন্ড ভালোবাসা ছিল। সেও আমাকে ভালোবাসে নাই ঠিক আছে, কিন্তু কখনো না আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে আমাকে কখনো টর্চার করে নাই, কখনো নির্যাতন করে নাই। ভালো ছিলাম। এই হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয় কবে? এই হাজবেন্ডের সাথে ডিভোর্স আমার 2024 সালের আগস্টে। তারপরে আপনি আবার বিয়ে করলেন কবে? আমার বিয়ে হয়েছে এই যে 2026-এর জুন মাসে, সরি এই যে 25-এর জুন মাসে। এই সংসারের ঝামেলাটা কি? এই সংসারে ঝামেলা বলতে, আমার বিয়ের 7 দিনের মাথায় উনি আমার গায়ে হাত দেয়, আমাকে প্রচুর পরিমাণ মারে। তার আগে ওইটা বলেন, ওই হাজবেন্ডকে কেন ছাড়ছিলেন? ওই হাজবেন্ডকে ছাড়ছি বলতে, ওই যে আমাদের যে বাচ্চা হয় না, তো বাচ্চা হয় না একটা পর্যায়ে না, আমি তো হসপিটালে কাজ করি। তো তখন একজন ডাক্তারের সাথে আমি কথা বললাম। কথা বলার পর তার আগে আমাদের টেস্ট করানো হয়েছে, তো তার একটা রোগ ধরা পড়ছে, অ্যাজোস্পার্মিয়া। সে কখনো বাবা হতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর আমি ওই একজন ডাক্তারের সাথে কথা বলার পর, কথাটাও আমি পরে বলি ডাক্তারের সাথে, হঠাৎ করে আমার কানে আসে যে তার দোকানে একজন মহিলা কাজে আসছে, খুব সুন্দর। তো তার একটা বাচ্চা আছে 7-8 বছরের, ওই বাচ্চাটা ওকে বাবা বাবা বলে রাখে। তো
তো ওই কথাটা শুনে আমি ভীষণ পরিমাণ ভেঙে পড়ি যে আমি তো তারে অসম্ভব পরিমাণ ভালোবাসি। তো এই কথাটা যখন আমার কানে আসে আমি অনেক কষ্ট পাই। মানুষ আমারে বলতেছে যে কাজের লোকের ছেলে সে তোমার হাজবেন্ডকে বাবা ডাকে, তুমি কিছু বলো না। তো বাসায় আসার পর আমি ঝগড়াঝাটি নামে ওরে বললাম যে বাচ্চাটা তোমার বাবা ডাকে? বললো হ্যাঁ, খুব নর্মালি। তো আমি বললাম কেন? বলে কি ডাকে, আমি ডাকতে বলছি। আমি বললাম কি ও যদি তোমার ছেলে হয় তাহলে ওর মা তোমার কি হয় একটাবার ভাইবা দেখছো মানুষ কী ধরনের কথাবার্তা বলতে পারে? বলে কি আমি তো এভাবে ভাইবা দেখি নাই। কেন ভাইবা দেখো নাই? পরে বললো কি আচ্ছা ঠিক আছে, ওরে বলে দিম যাতে আর না ডাকে। ঠিক আছে। তো হঠাৎ এরপর শুনি কি আমার হাজব্যান্ড আসার কথা 9টায়, হাজব্যান্ড বাসায় আসতেছে না। পরে আমি বললাম ফোন দিয়ে বলতেছি যে বাসায় আসো না কেন? পরে বলো কি কাজের মহিলা উনি একা যাবে, তো ওনাকে একটু আগাই দিয়ে আসি। তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন দেখে ওরে আগাই দিয়ে আসে। তো আমিও কিন্তু মানে মানুষের বাসায় প্রাইভেট পড়ায় বাসায় আসি রাত্রি 9:30 10টা বাজে। তো আমার হাজব্যান্ড কখন আমার ফোন দিয়ে খবর নেয় না যে আমি বাসায় আসছি, আমি সেফলি আসছি কি না। তো আমাকে খবর নেয় না। এমন একটা পর্যায়ে চলে গেছে যে 24 আওয়ার্সে 1 মিনিট আমাদের কথা হয় না। এত বেশি দূরত্ব বেড়ে গেছে। কখনো ফোনও দেয় না, বা ঘরে ঢুকে এভাবে ফোনটা নিয়ে ঘর থেকে বের হয় এভাবে ফোনটা নিয়ে। বাসায় আসি, আমি আমার মতো কাজ করি, রান্না করি, সে খায়, চলে যায়, কথাবার্তা হয় না। তো তখন আমি একজন ডাক্তারের সাথে কথা বলি বাচ্চার ব্যাপারে। তো উনি বলে কি যে অ্যাজোস্পার্মিয়া যেহেতু, যদি তুমি আমাকে স্পাম আয়না দিতে পারো আমি যেভাবে হোক তোমাকে ব্যবস্থা করে দিতে পারবো। তো তখন আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি। কথা বলার পর ও বলে কি যে ঠিক আছে তুমি যদি ব্যবস্থা করতে পারো সমস্যা নাই। তো আমি বললাম স্পাম কোথায় পাবো? তো আমার খুব কাছের আমার ফ্যামিলির একজন আমাকে 2বার করে স্পাম নিয়ে আসা দিছে। তো ওই স্পাম এতটাই লো কোয়ালিটি ছিল, মানে একেবারে পাতলা, ওটা দিয়ে হচ্ছে না। তো তখন আমি আমার হাজব্যান্ডে বললাম কি যে তোমার তো খুব কাছের মানুষ আছে, তোমার বন্ধু আছে, কারোর সাথে কথা বলে দেখো হয় কি না। তো অনেক হেজিটেশন ফিল করলো, বললো কি না আমার পক্ষে সম্ভব না, তুমি দেখো তোমার পরিচিত কেউ আছে কি না। তখন আমার এই যে বর্তমান হাজব্যান্ড উনি কল দেয়। কল দেওয়ার পর আমি ভাবলাম তাহলে ওর সাথে কথা বলি, কথা বলে ওর সাথে একটু ফ্রি হই, যেহেতু এটা খুবই স্পর্শকাতর একটা ব্যাপার। আমি একজনকে বলতে পারি না যে তুমি কি আমাকে স্পাম দিবা। তো তখন না আমি ওর সাথে কয়েকদিন কথা বলি। কথা বলার পর আমার হাজব্যান্ড দেখে যে আমি কারোর সাথে কথা বলতেছি। তো এটা দেখে ও সন্দেহ করে। সন্দেহ করার পর একটা পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিনের দিন ও আমারে বলে কি যে এই ছেলে কি তোমাকে বিয়ে করবে? পরে আমি বলি কি বিয়ে করবে মানে? আমি ওর সাথে এমনি কথা বলতেছি, ওরকম কিছু না, তুমি যেটা ভাবতেছো। পরে ও মানে ওইটাই ওর মাথায় যেটা ঢুকছে ওইটাই বলতেছে। এই ছেলে লাইনে থাকা অবস্থায় বলতেছে এই ছেলে কি তোমাকে বিয়ে করবে? তো এই ছেলেও না মানে রাজি হয়ে বলতেছে যে হ্যাঁ আমি ওরে বিয়ে করব। এর সাথে আপনি কথা বলা শুরু করলেন এই লোকটার স্পাম নেওয়ার জন্য? হ্যাঁ। ওকে। এবং সেটাতে আপনার হাজবেন্ড রাজি ছিল? হ্যাঁ, রাজি ছিল। পরে বলে কি যে তোমাকে কি বিয়ে করবে? আর এতদিন এই ছেলেটা না ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তখন ও আমাকে বিয়ের জন্য প্রেশার দেওয়া শুরু করছে। হ্যাঁ, বলতেছে এখান থেকে চলে আসো, এর ডিভোর্স দাও, এখনই ডিভোর্স দাও, নানাভাবে ব্ল্যাকমেল করা শুরু করছে। আমার কাছে প্রুফও আছে। হাত কেটে ফেলতেছে, গলায় ছুরি ধরতেছে, হাত পুড়ে ফেলতেছে, সিগারেট দিয়ে হাত চেপে ধরতেছে। তো এরকম করতে করতে না একটা সময় মানে এমন পর্যায়ে চলে গেছে, ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। তো আমার বাবা যে উনি একদিন আয়সা উনি তো শুনছে এর মাঝে, শুনে আমার কাছে শোনার পর উনি বাসায় এসে প্রশ্ন করছে যে আলো তুমি কি চাও? আমি বললাম কি আব্বু আমি কি চাই, আপনারা তো সবই তো জানেন। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলো যে তুমি কি চাও? ও বলে কি যে 7 দিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেন, যেভাবে হোক 7 দিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেন। তো এরপর না আমি না এক প্রকার একেবারে ভেঙে গেছি। যে মানুষটার আমি এত ভালোবাসি, আমার তো কারোর সাথে পরকীয়াও ছিল না, কারোর সাথে ভালোবাসার সম্পর্কও ছিল না, বা কারোর সাথে পালিয়ে যাওয়ারও আমার কোনো ইন্টেনশন নেই। আমি তো তাকেই ভালোবাসি, তার সংসারের জন্য এইগুলা করছি। অথচ সে যদি একটু চেষ্টা করতো যে আমার বেবি নাই, তো সংসার টিকানোর জন্য আপনি আরেকজনের স্পাম পর্যন্ত নিতে রাজি হয়েছেন? হ্যাঁ,
আমি এর মধ্যে কয়েকটা হসপিটালে যোগাযোগ করছি যে বেবি কোথায় পাওয়া যায়, অ্যাডপশন। হ্যাঁ অ্যাডপশনের ব্যাপারটা। তো এমন একটা সময় হয়েছে হসপিটাল থেকে আমি একজনের সাথে যোগাযোগ করার পর উনি বলতেছে যে 4 মাসের বাচ্চা আছে পেটে, বাচ্চাটা দিয়ে দিবে। পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি টাকা দেবো, এত টাকা দিব, আপনি বাচ্চাটা ডেলিভারি হলে আমাকে দিয়ে দেবেন। কন্ট্যাক্ট হলো, হওয়ার পর এবার না আমি প্রেটেন্ড করতেছি যে আমি প্রেগনেন্ট, আমি মোটা হওয়ার মেডিসিন খাচ্ছি, এগুলো আমার হাজব্যান্ড সব জানে। তো হঠাৎ করে ওই মহিলা না চলে গেছে, বলতেছে না আমি বাচ্চাটা দিব না। তো আমি তো প্রবলেম পড়ে গেছি। এর মধ্যে আমার আশেপাশে কাজিনরা সবাই জানে যে আমি প্রেগনেন্ট। তো এখন আমি কি করব? আমি বললাম কি যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এই কথাটা বলার পর আমি না আরও বেশি ভেঙে গেছি একদম, যে যাও একটু সম্ভাবনা ছিল সেটাও নষ্ট হয়ে গেল। আমি কোনো দিক থেকে আর কোনো কিছু করতে পারলাম না। তো সেই মানুষটা আমি অসম্ভব পরিমাণ ভালোবাসি। আমার ভাবলেই খুব কষ্ট লাগে যে উনি সারা জীবন বাবা মা ছাড়া একাকৃত্বে বড় হয়েছে। এর জন্য না আমি না কখনো না ওরা কষ্ট পাইতে দিতাম না, কোনোভাবেই না। যখন একদম কাজে থেকে ঘেমে টেমে আসতো না, আমি আমার শরীরে কাপড় দিয়ে ওর ঘাম মুছাই দিতাম। ওর প্রত্যেকটা জিনিস আমি করতাম, ওর জন্য জামা কিনা, জুতা কিনা, এভরিথিং, সংসারে বাজার করা, তারপর বাসায় হাঁস মুরগি পালা, মানে যেভাবে সংসার মানে আঁকড়ে এই সংসারটাকে টেনে উঠানো যায় আমি প্রত্যেকটা চেষ্টা করছি। কিন্তু ডিভোর্সের কথা তো সেই বললো। হ্যাঁ, তারপর না ছাড়াছাড়ি হওয়ার কতদিন পরে বিয়ে করছেন? আমি বিয়ে করছি মনে হয় প্রায় 1 বছর পর। ওকে, সংসারে আপনি বললেন 7 দিনের মাথায় আপনার গায়ে হাত তুলছে, কেন? উনি তো প্রচুর পরিমাণ নেশা করে, তো এটা আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, আগে জানতেন না? না আগে জানতাম না। ওনার কি সংসার আছে ওই ঘরে? না, উনি যখন 7 বছর পর বাংলাদেশে আসছে, উনি ছিল সৌদি আরব। হ্যাঁ। তো আসার পর ওইখানে থাকতে আমাকে একটা ভিডিও পাঠায় কোরআন শরীফের উপর হাত রেখে, যে আমি কখনো সিগারেট খাবো না, বিজেপি খাবো না। সবচেয়ে বেশি মিথ্যা বলে মানুষ কোরআন শরীফ ছুঁয়ে এখন। তারপর যখন বাংলাদেশে আসলো, বিয়ে হলো, বিয়ে হওয়ার পর আমি না, আমার বিয়ে হয়েছে চাঁদ রাতের দিন। তো ঈদের দিন ওদের বাসায়, ঈদের দিন না আমার কেউ বের করে নাই ঘর থেকে বের করে নাই। ওর বড় ভাই বিয়ে হয় নাই। হ্যাঁ, তো লোকজন কি বলবে, সবাইকে বলছে কি যে আমি হচ্ছে বের হয়ে আসছি ওকে ভালোবাসা, এ কথা বলছে যে ওরে ভালোবাসা ওর সাথে পালায় আসছি। তো আসলে কিন্তু আমি পালায় যাই নাই, ওরা তো তুলে নিয়ে গেছে। ওর বাবা মা ওর ভাই সবাই কিন্তু এই ব্যাপারটা জানতো। এই ঘরে তাহলে আর নেশার বাদে সমস্যাটা কি হলো? আর নেশাবাদে সমস্যা হলো, তখন নেশাটাও না আমি এক সময় মাইনে নিছি যে পুরুষ মানুষ খাচ্ছে খাক। হঠাৎ করে দেখি কি যে ওর ফোনে অন্য মেয়েদের ছবি। তো ঠিক আছে, অন্য মেয়েদের ছবি প্রথম দেখলাম, বাসায় ঝামেলা হইলো, ডিলিট করে দিল একবার। তো মানে অন্য মেয়ের ছবি মানে কিরকম ছবি? তার সাথে বলতে মানে বাজে ছবি, বাজে ধরনের ছবি। মানে সে সাথে নাকি শুধু অন্য মেয়ের? শুধু অন্য মেয়ের, প্রথমে শুধু অন্য মেয়ের। আচ্ছা। তারপর তার ফোন চেক করতে আমি পাইলাম যে তার সাথে আরো অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল। তো আমি যখন, তাহলে আপনাকে বিয়ে করলো কেন? আমি যখন ওরে প্রশ্ন করি যে তোমার কি কখনো কারোর সাথে কি সম্পর্ক ছিল, থাকলে বলো, মানে এটা নিয়ে এতই করার কিছু নাই, সম্পর্ক থাকতেই পারে। আর এখন তো আমি টিনেজ বয়স না, এটা নিয়ে একেবারে হট্টগোল করার কোনো কিছু নাই। তো ওনার ডিরেক্ট না করে দিছে যে আমার কারোর সাথে কখনো সম্পর্ক ছিল না। বাট আমার কাছে প্রুফ আছে, অনেক প্রুফ আছে যে সে মেসেঞ্জারে চ্যাটিং করছে, বিয়ের প্ল্যান পর্যন্ত করছে, সেই মেয়ে কান্না করতেছে, সেই মেয়ের সাথে সে কথা বলতেছে, সব কিছুই আছে। তো এরপর 4 বার করে সে আমার গায়ে হাত তুলছে, 4 বার করে আমি বাসা থেকে চলে গেছি। তো প্রত্যেকবারই না মানে সে আমার নিয়ে আসে জোর করে করে, যে আমার আব্বা আম্মুরে বোঝায় যে এবারই শেষ, আর হবে না, এবারই লাস্ট, আমি আর ওর গায়ে হাত দিব না। তো নিয়ে আসে। এখন অবস্থাটা কি বল? এখন বর্তমানে গত 3-4 দিন আগেও সে আমাকে মারছে, মারার জন্য উদ্যত হয়ে গেছে, এরকম অবস্থা। হঠাৎ করে হয়েছে কি, হাজব্যান্ড ওয়াইফ, তার কোমরে এখানে কিছু একটা এরকম করা, মোচড়ানো। তো দুষ্টামি করার সময় আমি বলি কি এখানে কি তোমার? তো বলে কি যে এখানে টাকা। তো আমি বললাম যে কয় টাকা দেখি তো। তো বলে কি যে
তোমাকে অর্ধেক দিব নি। পরে বললাম দেখি। এই কথা বলতেই কম্বল দিয়ে আমার মুখ একদম চাপা ধরছে, এমনভাবে চাপা ধরছে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমার এই নাক ফুলটা একেবারে ভিতরে ঢুকে মানে আমি অনেক কষ্ট পাইতেছি। পরে আমি চিৎকার করে কান্না করতেছি, তখন সারছে। তো ওর আম্মাকে আমি বললাম যে দেখেন, আমি স্ত্রী হিসেবে জিজ্ঞাসা করছি এটা কি আমার অন্যায় হয়েছে? বলে না, এটা তো জিজ্ঞাসা করতেই পারো। তো এই কথা বলাতে আমাকে মারতে আসে। তখন মানে ওর মোবাইলে আরেকজন মহিলার একদম নগ্ন ভিডিও, ও ভিডিওতে, তখন ওই ভিডিওটা আমি অনেক আগেই পাইছি, আরও কয়েকদিন আগে। তো আমি কখনো কিছু বলি না, আমি বলি যে চুপ থাকি দেখি মানে ঝামেলা হয় কি না, কখনো হয় কি না, তখন বলুম নি, এখন দরকার নাই। আমি না রিল্যাক্স রয়েছি যে 4 বার করে যেহেতু ঝামেলা হয়েছে, এখন আর নতুন করে আমি এটা নিয়ে ঝামেলা করবো না, আমি চুপ থাকি কিছুদিন। তো যখন এটা নিয়ে ঝামেলা হয়েছে তখন আমি এক কথা দুই কথা আমি এটা বের করে দেখাইছি। বের করতে গেছি পরে মানে আমার হাত থেকে মোবাইল টোবাইল নিয়ে আমার হাত খামচায় টামচায় একাকার মারতে আসে এইসি। তো যখনই ঝামেলা হয় না, ওদের যে কেচি গেটে তালা দিয়ে দেয়। ওরা ভয় পায় যে আমি যদি পালাই যাই। তো এই হয়েছে অবস্থা। তো তারপর ওই ভিডিওগুলি পাওয়ার পর মানে এমন একবার না, এই নিয়ে চারবারই পাইছি। পাওয়ার পর ওর বাসায় জানাইছি, ওনারা কোনো ছেলে বড় হয়ে গেছে, কিছু বলার নাই আসলে, কোনো কিছুই শাসন করে নাই। নেশা করে। এখন তাহলে আপনি করবেনটা কি? নেশা করে। আমি নিজের চোখে একদিন দেখি মানে সে আমার কাছে একদম ইনোসেন্ট, কখনো সিগারেটও খায় না। তো হঠাৎ একদিন বাইরে, ওদের ঘরের বাইরে বের হয়েছে, মানে সন্ধ্যাবেলা বলতেছে যে আমি এখন বাইরে যাব। কেন মানে অ্যাট এনি কস্ট আমাকে মাইরা হলেও সে বাইরে যাবে, এরকম অবস্থা। তো আমি রাগ করে ঘরে বসে আছি, সে বের হয়েছে। একজনকে ফোন দিয়ে বলতেছে যে বাইরে আসো। তো আমি না ওর কার্যকলাপগুলি লক্ষ্য করতেছি। হঠাৎ করে একজন ছেলে আসার পর না এদিক ওদিক ঘুরতেছে, মানে কেউ দেখে কিনা। তখন আমি দেখতেছি একটা প্যাকেট বের করছে, পোলটা বের করে ওর হাতে দিছি। তো আমি এই গেট দিয়ে না বের হয়ে পেছনে গেট দিয়ে বের হয়ে গেছি। যারপর দেখি ওখানে গাঁজা ছিল, গাঁজাটা সিগারেটের ভিতরে এইভাবে ভরতেছে। তো দেখার পর আমি মনে হয় আমি আকাশ থেকে পড়ছি যে কী দেখলাম। এটা আমি আনবিলিভেবল, আমি বিশ্বাস করার যোগ্যই না। আমি বললাম তুমি এটা করতে পারো? পরে না মানে নাটক শুরু হয়ে গেছে, পড়ে যাইতেছে উপর থেকে, মাথায় সেই হচ্ছে আমি আঘাত পাইছি, এই করছি সেই করছি, মানে জানে যে এখন আমি চলে যাব। এখন অনেক নাটক। পরে আমি বললাম কি কোনো লাভ নাই, আমি তো যা দেখার দেখেই ফেলছি। বোন, এখন আপনি কি করতে চান এত নাটক সিনেমার পর? এখন আমি একটা কথা বলতে চাই যে কার কার মনে হয় যে এত কিছুর পর এখানে কি থাকা উচিত? এর মধ্যে আরও কাহিনী আছে। আমার বিয়ে হয়েছে 8 মাস। 8 মাস এসে আমার কোনো ভরণ পোষণ দেয় নাই। আমি কাজের লোকের মতো ওদের বাসায় খাবার খাই, রান্না করি, খাবার খাই, এ পর্যন্ত। বিয়ের পরই সে আগে থেকেই মানে 24 ঘন্টা বিয়ের আগে মানে লাইনে থাকবে, বাইরে থাকে, 24 ঘন্টা লাইনে থাকবে। তো আমার দৈনন্দিন জীবনে আমার কি হচ্ছে সে তো তার জানা হয়ে যায়। তো হয় কি, আমার একটা ডিপিএস আছে 5,000 টাকা করে। তো সে জানে। বিয়ের পর আমাকে বলে কি যে আমি একটা বাইক কিনবো। তার অনেক স্বপ্ন একটা বাইক কিনবে। ভালো কথা, বাইক কিনবা। এখন খালি খোঁচায় মানে ওটা ভাঙো টাকা দাও। এমন করতে করতে আমি না এক পর্যায়ে ডিপিএসটা ভেঙে ফেলি। ভেঙে আমি 50,000 একটা বান্ডিল এনে তার বাসায় তার আম্মা আব্বার সামনে তাকে দিলাম। দেওয়ার পর আমি বললাম কি এটা দিয়ে আপনার ছেলে বাইক কিনবে নাকি আপনার ছেলে এখন বেকার কোনো কাজ করবে? করে দেন। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর ওদের বাসায় ফ্রিজ আছে, ফ্রিজে সমস্যা। ফ্রিজে মানে খাবার রাখা যায় না। ভাতগুলি ওর মাকে দেখতাম। আপনার হাজবেন্ড কোনো কাজ করে না? না, সে 8 মাস যাবত আসছে, কোনো কাজ করে নাই। তাহলে সংসার চলবে কেমনে? ওই যে বাইরে থেকে আসছে, ওইখান থেকে কিছু টাকা বের করে মানে মিনিমাম বাজারের যেটুকু ওইটুকু খরচ করে। আর তার বাবার ওষুধ লাগে বা ভালো মন্দ তাদের যা দরকার মানে চলতেছে। এর মধ্যে সে দেশে থাকবে কতদিন, আবার বাইরে যাবে নাকি অনেক ব্যবসা করবে? কোনো মানে এখনো ডিসিশন নেয় নাই। বোন, বুঝতে পারছি এটা খুবই বেকার একটা জীবনধারা। আপনি যদি বলেন যে এই জায়গাটায় দাঁড়ায় আপনার জীবন থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো?
যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবা উচিত। আপনার মনে হয় যে সেকেন্ড বিয়েটা ভুল ছিল আপনার? অবশ্যই ভুল ছিল, আর এই বিয়েটা কিন্তু আমার করার ইচ্ছাও ছিল না। আপনার আগের হাজবেন্ডের জোড়াজোড়িতে এমন বেশি সিচুয়েশনটা এমনভাবে ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছি। আর এই সেকেন্ড পার্সন যিনি, উনি চারদিকের পরিবেশটা এরকমভাবে তৈরি করছে যে এর চেয়ে ভালো পুরুষ দুনিয়াতে আর হয় না, আর এর থেকে বেশি ভালো এই দুনিয়াতে আর কেউ বাসতে পারে না। সে তার হাতের এই পর্যন্ত কেটে একদম মানে যাতা অবস্থা করে ফেলছে আল্লাহ। আবেগের ক্ষেত্রে। আমি বলবো এটা আবেগ ছাড়া আর কিছু না। অবশ্যই। তখনও বলছি, এখনো বলতেছি। আমি কিন্তু তাকে তখনও বলছি যে এটা আবেগ, এটা ভালোবাসা না। যেহেতু আমি 7 বছর সংসার করছি, হ্যাঁ, আমি স্বাভাবিক। আবেগ কোনটা, রেসপন্সিবিলিটি কোনটা, ওটা আমি বুঝতে পারি। বোন যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলার থাকে অন ক্যামেরায় বলেন, বা আপনার হাজবেন্ডের জন্য। আমার হাজব্যান্ডকে আমি একটা কথাই বলবো যে সুযোগ মানুষকে একবার, দুইবার, তিনবার দেয়। আমি 4-4 বার দিচ্ছি, তো আমি আর সুযোগ দিতে চাই না। এবার আমাকে আমার মতো করে জানি ছেড়ে দেয়, আমার জীবনটা আমি আমার মতো করে গুছাই নেব। যে স্বামী, তাকে আমি 32,000 টাকা দিয়ে ফ্রিজ কিনে দিলাম, ফোনটা ওই রুমে আছে। ফোনটা আমি 34,000 টাকা দিয়ে এই 26 সালের 1 তারিখে তাকে আমি গিফট করছি। গিফট করার পর যখন তার ফোনে আমি এই ধরনের জিনিসগুলো পাইছি, আমি জাস্ট কি বলবো, কিছু বলার মানে ভাষাই নেই, কোনো কিছু বলার ভাষা নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনার ভালো রাখুক। এর বোন মধ্যে দোয়া করি। তাকে বাইক কেনার পর তার বাইকে তেল ভরছি বা আনুষঙ্গিক যা যা লাগে মানে সবই করছি। মানুষ বউ পালন করে, কোনো আপনি কিছু আর স্বামী পালছেন। বাদ দেই নেই। তো আগের যে ছিল তার সংসারে আমি প্রচুর পরিমাণে ইনভেস্ট করছি। 2 লাখ টাকা দিয়ে তার বিজনেস দিলাম। একটা সংসারে ভাইয়া কী লাগে? যখন আমরা তার খালার বাসা থেকে বেরোই, তার 2টা কাপড় ছাড়া কিছুই ছিল না। আমি এমনভাবে সংসারটা গোছাইছি। আমি না খুব সংসার পছন্দ করি, সংসার করতে আমি খুব পছন্দ করি, সংসার গোছাইতে আমি খুব পছন্দ করি। সেই সংসারে ফ্রিজ ছিল, 42 ইঞ্চি টিভি আছে, সাউন্ড বক্স আছে, বিগ সাইজের, খুব বড় সাইজের আমি কিনছি, ওয়াল শোকেস কিনছি, খাট, ডাইনিং টেবিল, মানে এভরিথিং। তো কী হয় দেখেন, আমি না তারপরও না ডিভোর্সের পর অপেক্ষায় ছিলাম যে আমি ভাড়া বাসায় থাকি, তখন আমার বাবা মায়ের সাথেও থাকি না। সেকেন্ড পার্সন যে, উনি আমার ভাড়া বাসায় রাখছেন। তো যদি একবার আসে, ডিভোর্স তো হয়ে গেছে, তারপরও যদি একবার আসে, ওই আশায় বসেছিলাম, আসে নাই। হঠাৎ করে এসে মেয়ে দেখে বিয়ে করবে। আগের জন? হ্যাঁ, বিয়ে করবে। জাস্ট আমি বেরোইছি 1 মাস, মেয়ে দেখা শুরু হয়ে গেছে। বাহ, ও তো অপেক্ষা করছিল কখন আপনি যাবেন। মেয়ে দেখা শুরু করে দিছে। পরে না আমি না একটা পর্যায়ে বললাম কি যে বিয়ে যেহেতু করবে, ও তো আর বোঝে না, মানে সহজ সরল তো বুঝে না যে কোন মেয়ে বিয়ে করলে সংসারটা ঠিক করতো। বাচ্চা নাই, আমি যেমন বুঝি যে আমি একটা মেয়ে, আমার বাচ্চার একটা চাহিদা তৈরি হয়েছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না, কেউ অস্বীকার করতে পারবে না। একটা সংসারে একটা পর্যায়ে গিয়ে বাচ্চা লাগে, বাচ্চার জন্য চাহিদা আসে। আর যদিও হাজব্যান্ড ওয়াইফের ভিতরে প্রচুর মিল থাকে, তারপরেও থাকে, তবুও না বাহিরের যে আশেপাশের চতুর্দিকের মানুষ আছে না, সংসারটা সুন্দর থাকতে দেয় না ভাইয়া। তো হঠাৎ করে 3 মাসের মাথায় সে বিয়ে করে। আছে ওই ঘরে এখনো? হ্যাঁ, বিয়ে করে ফেলে। তো তারপর আমি জাস্ট শক যে এই মানুষটার জন্য আমি না মরে যেতে পারতাম, এত ভালোবাসতাম তাকে। কি হয়েছে, আমি না টিউশন পড়াইতে গেছি, টেবিলের উপরে নাস্তা দিছে মিষ্টি। তো আমি না ওই বাচ্চাটাকে বললাম কি, তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। আমি না মিষ্টিটা না তুলে একটা কাগজ, ওর খাতাটা ছিঁড়ে ওখানে নিয়ে বুকের ভিতর করে বাসায় চলে আসছি, এনে ওরে দিছি যে খাও। এতটুকু করছি, আর কি বলবো। সেকেন্ড যে ছিল, আমি যখন হসপিটালে কাজে যাই না, আমাকে বার্গার খেতে দেয়, অনেক সময় আমাকে নানান ধরনের খাবার দেয়। তো আমি না ওগুলি নিয়ে আসি, এনে তারপর দেই যে খাও। এতটুকু ভালোবাসার প্রতিদান তারা আমাকে এই দিছে। মাশাআল্লাহ, আল্লাহ সবকিছুর বিচারক, তিনি বিচার করবেন। ধৈর্য ধরেন, আপনার জীবনও সুন্দর হবে ইনশাআল্লাহ।